আসসালামু আলাইকুম। আজ আমরা এক্সপ্লেন করব 2014 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা যার নাম দ্য ইনসিডেন্ট। এটা একটি মেক্সিকান সিনেমা যার আইএমডিবি রেটিং 6.3 আউট অফ 10। গল্পটি অসাধারণ একটি প্লটকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে যা আপনার মাথা ঘুরিয়ে দিতে যথেষ্ট। ধরুন 35 বছরের জন্য আপনি একটি রুমের মধ্যে অথবা একটি গাড়ির মধ্যে ফেঁসে গেলেন। শত চেষ্টা করেও আপনি কিছুতেই সেখান থেকে বের হতে পারছেন না। এমতো অবস্থায় আপনি কি করবেন? এই 35 বছর ধরে আপনি কিভাবে নিজেকে জীবিত রাখবেন? এই প্লটটাই দেখব আজকে গল্পে। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা এক বৃদ্ধ মহিলাকে দেখতে পাই যে নতুন বউয়ের সাজে লিফটের বাইরে শুয়েছিল এবং বৃদ্ধ মহিলার হাতে একটি ডায়েরি ছিল। কিন্তু মহিলাটি কেন ডায়েরি নিয়ে এভাবে লিফটের বাইরে শুয়েছিল এটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারব। গল্পের দৃশ্যপট পরিবর্তন হলে আমরা অলিভার ও কার্লো নামের দুই চোরকে দেখতে পাই যারা ইতিমধ্যে একটি চুরি করে পালিয়ে এসেছিল। অলিভার ও কার্লো ভীষণ ঘাবড়েছিল কারণ চুরি করে পালিয়ে আসার সময় মার্কো নামের এক পুলিশ অফিসার তাদের পিছু করে এখানে চলে এসেছিল। অলিভার ও কার্লো পুলিশের ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে মার্কো কার্লোর পায়ে গুলি চালিয়ে তাকে আহত করে। কার্লো ব্যথায় কাতরাতে কাতরাতে সিঁড়ি থেকে নিচে পড়ে গেলে মার্কো তাদের অ্যারেস্ট করার জন্য এগিয়ে যায়। কিন্তু এর মধ্যেই হঠাৎ করে তারা বিকট একটি আওয়াজ শুনতে পায়। বিকট সেই আওয়াজে সবাই ভীষণ ঘাবড়ে যায়। সবাই মনে করে বিল্ডিংয়ে হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে, তাই তারা জলদি লিফটের সাহায্যে নিচে যাওয়ার চেষ্টা করে। কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও লিফটের দরজা কোনোভাবেই তারা খুলতে পারে না। মার্কো অলিভার ও কার্লোকে সাথে নিয়ে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করলে তারা সিঁড়ির সাহায্যেও বিল্ডিংয়ের নিচে পর্যন্ত পৌঁছাতে পারছিল না। তারা যতবারই নিচে যাওয়ার চেষ্টা করছিল ঠিক আগের জায়গায় তারা বারবার ফিরে আসছিল। অর্থাৎ সিঁড়ির যে অংশে কার্লোর পায়ে গুলি লেগেছিল তারা সবাই সেখানেই বারবার ফিরে আসছিল। অদ্ভুত এই ঘটনার জন্য সবাই অনেক চিন্তিত হয়ে পড়ে। তারা বুঝতে পারছিল না তাদের সাথে আসলে হচ্ছেটা কি। এদিকে কার্লোর অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছিল। জলদি তাকে হাসপাতালে নিতে না পারলে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য তার মৃত্যু পর্যন্ত হতে পারে। মার্কো অলিভার ও কার্লোর উপরে ভীষণ রেগে যায়। সে অলিভারের উপরে বন্দুক তাক করে বলে, এই বিল্ডিংটা তোমাদের, তোমরা এখানে অনেক দিন ধরেই বসবাস করছো, এই বিল্ডিংয়ের সব কিছু তোমাদের জানা রয়েছে। জলদি আমাকে এখান থেকে বের করো, নয়তো আমি তোমাদের দুইজনকেই গুলি করে মেরে ফেলব। মার্কোর কথা শুনে অলিভার ও কার্লো ভীষণ ভয় পেয়ে যায়। কিন্তু সত্যিকার অর্থে তারা নিজেরাও জানতো না আসলে তাদের সাথে এমন কেন হচ্ছে। অলিভার কার্লো ও মার্কোকে সাথে নিয়ে আবারও সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করলে তাদের সাথে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। অলিভার মার্কোর কাছে কেঁদে কেঁদে বলে আসলেই এমন ঘটনার বিষয়ে সে কিছুই জানে না। মার্কো অনেক হতাশ হয়ে পড়ে। এতক্ষণ ধরে সিঁড়ি দিয়ে ওঠানামা করার ফলে তাদের প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল। এই জন্য সেখানে রাখা একটি ভেন্ডিং মেশিন ভেঙে তারা কিছু চিপস ও পানি বের করে নেয়। ভেন্ডিং মেশিন এখানে আগে থেকেই ছিল। যাই হোক, এরপর দেখা যায় সিঁড়িতে অবস্থান করে ইতিমধ্যে তাদের 5 দিন পার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এখানে আটকে যাওয়ার রহস্য তারা বের করতে পারেনি। কার্লোর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। কার্লো অলিভারের কোলে মাথা রেখে বলে, আমাকে তুমি ক্ষমা করে দিও। বড় ভাই হয়েও জীবনে আমি তোমাকে কিছু দিতে পারিনি। ভেবেছিলাম যে সময়গুলো পেরিয়ে যাচ্ছে সেগুলো আমাদের জন্য ভালো না, কিন্তু দেখো ফেলে আসা সময়গুলোই আমাদের জন্য কত ভালো ছিল। আজকের পর থেকে হয়তো আমি তোমার খেয়াল রাখতে পারবো না, তোমাকে নিজের খেয়াল নিজেরই রাখতে হবে। এসব কথা বলে কার্লো সেখানেই মারা যায়। কার্লোর মৃত্যুতে অলিভার ভীষণ ভেঙে পড়ে। গল্পের দৃশ্যপট পরিবর্তন হলে আমরা একটি পরিবারকে দেখতে পাই যেখানে পিতার নাম ছিল রবার্ট,
মায়ের নাম ছিল স্যান্ড্রা, মেয়ের নাম ছিল ক্যামিলা এবং ছেলের নাম ছিল ড্যানিয়েল। রবার্ট ছিল স্যান্ড্রার দ্বিতীয় স্বামী। স্যান্ড্রার প্রথম স্বামীর সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার পর রবার্ট তাকে বিবাহ করে। স্যান্ড্রার যে সন্তানগুলো ছিল, ড্যানিয়েল ও ক্যামিলা, তারা ছিল তাদের প্রথম বাবার সন্তান, অর্থাৎ রবার্ট তাদের সৎ বাবা। ড্যানিয়েল ও ক্যামিলা রবার্টের নিজের সন্তান না হলেও রবার্ট তাদের প্রচণ্ড ভালোবাসত। রবার্ট তার পরিবারকে সাথে নিয়ে আজকে বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল। এই জন্য কিছুক্ষণের মধ্যেই তারা গাড়ি নিয়ে তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছু দূর আসার পর তারা একটি তেলের পাম্পে অবস্থান করে এবং গাড়িতে তেল তোলার পর তারা আবারও তাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই ক্যামিলার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই গাড়িতে তেল নেওয়ার সময় ওখানে সে লেবুর জুস খেয়েছিল এবং এজন্যই তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। স্যান্ড্রা রবার্টকে ক্যামিলার ইনহেলার দিতে বললে রবার্ট বলে সে ইনহেলার বাড়ি থেকে আনতে ভুলে গেছে। স্যান্ড্রা এসব শুনে রবার্টের উপরে প্রচণ্ড রেগে যায়, কারণ এই মুহূর্তে ক্যামিলা ইনহেলার না পেলে সে মারা পর্যন্ত যেতে পারে। আসলে রবার্ট এখানে স্যান্ড্রাকে মিথ্যা কথা বলে, কারণ গাড়িতে তেল নেওয়ার সময় রবার্টের পকেট থেকে ইনহেলার পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল এবং এই বিষয়টা সে স্যান্ড্রাকে জানায়নি। রবার্ট কোনো উপায় না পেয়ে গাড়ি ঘুরিয়ে বাসা থেকে ইনহেলার আনতে চলে যায়, কিন্তু গাড়ি নিয়ে ফিরে যাওয়ার সময় হঠাৎ করেই তারা বিকট একটি আওয়াজ শুনতে পায়। রবার্ট বিষয়টা তেমন গুরুত্ব দেয় না এবং জলদি গাড়ি চালিয়ে বাড়ির দিকে যেতে থাকে। কিন্তু কিছু দূর আসার পর তারা অদ্ভুতভাবে সেই তেলের পাম্পে চলে আসে, যেখানে এর আগে তারা তেল তুলতে এসেছিল। রবার্ট ভীষণ অবাক হয়ে যায়, তারা তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল, তাহলে তেলের পাম্পে কিভাবে চলে আসলো? রবার্ট গাড়ি ঘুরিয়ে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু কিছুক্ষণ পর তারা আবারও সেই তেলের পাম্পে চলে আসে। রবার্ট এবার ভীষণ রেগে যায়, কারণ বারবার তারা একই জায়গায় ফিরে আসছিল। রবার্ট কিছুই বুঝতে পারছিল না তাদের সাথে কি হচ্ছে। এদিকে ক্যামিলার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হয়ে যাচ্ছিল। জলদি ইনহেলার দিতে না পারলে সে মারা যাবে। আশেপাশে কোনো মানুষও তাদের চোখে পড়ছিল না যে তাদের কাছে থেকে তারা সাহায্য নেবে। অদ্ভুতভাবে রাস্তা থেকে সব গাড়িও গায়েব হয়ে গিয়েছিল এবং সময়টা ছিল এখন প্রায় রাত 9টা। কিন্তু রবার্টরা যে জায়গায় অবস্থান করছিল সেখানে সূর্য এখনও মাথার উপরেই ছিল। অদ্ভুত এই ঘটনাটি তাদের সবাইকে অনেক অবাক করে দেয়। তেলের পাম্পের ওখানে একটি দোকানে যাবতীয় প্রয়োজনীয় সব জিনিসপত্র রাখা ছিল, খাবার থেকে শুরু করে প্রায় সব কিছুই ছিল, কিন্তু সেখানে কোনো ঔষধ ছিল না, যার কারণে তারা শেষ পর্যন্ত ক্যামিলাকে বাঁচাতে পারে না। শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে সে মারা যায়। গল্পের দৃশ্যপট পরিবর্তন হলে আমরা 35 বছর পরের দৃশ্য দেখতে পাই, যেখানে বিল্ডিংয়ের মধ্যে অলিভার ও মার্কো এখনও বেঁচে ছিল। দুজনেই অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল। ভেন্ডিং মেশিন থেকে খাবার নিয়ে তারা এখনও বেঁচে ছিল। আসলে ভেন্ডিং মেশিনটি 24 ঘন্টা পর পর আবারও খাবার দিয়ে ভর্তি হয়ে যেত এবং এজন্যই তাদের খাবারের অভাব হতো না। সোজা কথায় বলতে গেলে তারা টাইম লুপে ফেসে গিয়েছিল, অর্থাৎ সময়ের বেড়াজালে তারা বন্দী হয়ে গিয়েছিল। প্রতি 24 ঘন্টা পর পর সময় আবারও রিপিট হতো, কিন্তু সময় রিপিট হলেও মৃত ব্যক্তি এখানে ফিরে আসতো না, কারণ মৃত ব্যক্তি ফিরে আসলে কার্লো এখনও জীবিত থাকত। এতদিন ধরে বিল্ডিংয়ের মধ্যে একইভাবে বন্দি থাকার ফলে দুইজনেরই মানসিক সমস্যা হয়ে গিয়েছিল। তারা বুঝতে পেরেছিল এই টাইম লুপ থেকে তারা কখনোই বের হতে পারবে না। অন্যদিকে দেখা যায় রবার্ট তার পরিবারকে নিয়ে ঠিক একইভাবে 35 বছরের জন্য টাইম লুপে ফেঁসে গিয়েছিল। গ্যাস স্টেশনের পাশে যে দোকান ছিল সেখান থেকে খাবার খেয়ে তারা এখনও বেঁচে ছিল, কারণ 24 ঘন্টা পর পর ফুরিয়ে যাওয়া সব কিছুই আবারও ফিরে আসত। রবার্ট বৃদ্ধ হয়ে গিয়েছিল এবং ড্যানিয়েল অনেক বড় হয়ে গিয়েছিল, কিন্তু ড্যানিয়েলের চেহারা আমরা যখন দেখতে পাই
তখন অবাক করে দেয়া ঘটনা হচ্ছে, ড্যানিয়েল আর কেউ নয়, বরং মার্কো ছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? ড্যানিয়েল মার্কো কিভাবে হতে পারে? এই প্রশ্নের উত্তর আমরা গল্পের শেষে জানতে পারব। এদিকে স্যান্ড্রা বৃদ্ধ হয়ে যাওয়ায় সে মারা যায়। স্যান্ড্রার লাশটাকে দাফন করতে গেলে তখন হঠাৎ করেই রবার্টের শরীর খারাপ হয়ে যায়। মনে হচ্ছিল সেও মারা যাবে। রবার্ট কিছু একটা মনে করে ড্যানিয়েলের উদ্দেশ্যে বলে, আমার সব কিছু মনে পড়ে গেছে। আমি কে এবং কোথা থেকে এসেছি সব কিছুই আমার মনে পড়ে গেছে। আসলে আমার নাম রুহান। আজ থেকে ৭০ বছর আগে আমি আমার বন্ধুদের সাথে বাঁশের ভেলায় নদী পার হওয়ার সময় জুয়ান নামের এক মাঝি ভেলা থেকে পানিতে পড়ে যায় এবং আমার বন্ধু মাথায় অনেক চোট পায় এবং তারপর থেকেই আমরা ৩৫ বছরের জন্য সময়ের বেড়াজালে আটকে যাই। জুয়ান যখন মারা যায় তখন সে আমাকে বলে গিয়েছিল, যদি টাইম লুপ ভাঙতে হয় তাহলে তোমার আসল পরিচয় তোমাকে সারা জীবন মনে রাখতে হবে। তুমি যখনই তোমার পরিচয় ভুলে যাবে সাথে সাথে আবারও টাইম লুপ শুরু হয়ে যাবে। জুয়ানের এসব কথাগুলো আমি তেমন গুরুত্ব দেইনি, কিন্তু তারপরও বাঁশের ভেলার একটি টুকরো আমি সবসময় আমার কাছে রাখতাম, যেন ওই ঘটনাটি আমি ভুলে না যাই। কিন্তু তোমার মায়ের সাথে পরিচয় হবার পর ধীরে ধীরে আমি সব কিছু ভুলে যেতে শুরু করি এবং গাড়ি চালিয়ে এখানে আসার সময় বাঁশের টুকরোটি আমি পকেট থেকে ফেলে দেই এবং নিজের আসল পরিচয় সম্পূর্ণভাবে মুছে ফেলি। এ কারণেই এখানে টাইম লুপ শুরু হয়ে যায় এবং ৩৫ বছরের জন্য আমরা আবারও টাইম লুপে ফেঁসে যাই। তোমাকেও তোমার আসল পরিচয় মনে রাখতে হবে, নয়তো এই টাইম লুপ থেকে তুমি কখনোই বের হতে পারবে না। ড্যানিয়েলকে এসব কথা বলার পর রবার্ট সেখানেই মারা যায়। এদিকে বৃদ্ধ মার্কো রবার্টের কথা মতো অলিভারকেও সেই একই কথাগুলো বলে এবং কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। মারা যাওয়ার আগে দুজনেই ড্যানিয়েল ও অলিভারকে একটি ডায়েরি দিয়ে যায়, যেন তারা নিজেদের পরিচয় ওই ডায়েরিতে লিখে রাখতে পারে। কিন্তু তারা দুজনেই রবার্ট ও মার্কোর কথা কিছুই বুঝতে পারে না। রবার্ট ও মার্কো মারা যাওয়ার পর টাইম লুপ শেষ হয়ে যায় এবং ড্যানিয়েল ও মার্কো সেখান থেকে বের হওয়ার রাস্তা পেয়ে যায়। কিন্তু রবার্ট ও মার্কো মারা যাওয়ার আগে একটা কথা বারবার বলে গিয়েছিল, যে তাদের নিজেদের পরিচয় মনে রাখতে হবে, নয়তো নতুন করে তারা আবারও ৩৫ বছরের জন্য টাইম লুপে ফেঁসে যাবে। ড্যানিয়েল ও মার্কো এই কথাগুলোর ভ্রুক্ষেপ করে না। ড্যানিয়েল পুলিশের গাড়িতে উঠে পড়ে এবং অলিভার লিফটের মধ্যে চলে যায়। ড্যানিয়েল যে পুলিশের গাড়িতে উঠেছিল সেটা আসলে মার্কো নামের পুলিশ অফিসারের ছিল। ড্যানিয়েল নিজের সব স্মৃতি ভুলে নিজেকে মার্কো ভাবতে শুরু করে এবং অলিভার ও কার্লোকে ধরার জন্য চলে যায়, যেটা আমরা গল্পের শুরুতেই দেখতে পেয়েছি। মার্কো অলিভার ও কার্লোকে ধরতে এসে তাদেরকেও টাইম লুপে আটকে দেয় এবং ৩৫ বছর পর মার্কো মারা যাওয়ার সময় অলিভারকে টাইম লুপের বিষয়ে খুলে বলে। কিন্তু অলিভার মার্কোর কথা কিছুই বুঝতে পারে না, তাই সেও নিজের পরিচয় ভুলে লিফটের মধ্যে চলে যায়। ড্যানিয়েল ও মার্কো দুইটা চরিত্র একই ছিল, এতটুকু তো আমরা বুঝতে পেরেছি, আর বাকিটা আপনাদেরকে বোঝাতে আমারই তো মাথা ঘুরছে। যাই হোক, অলিভার লিফটের মধ্যে প্রবেশ করার পর সেখানে সে কার্ল নামের এক ওয়েটারের পোশাক পায়, যেটা দেখে সে মনে করে সে নিজেই কার্ল, তাই সে পোশাক পরে আবারও টাইম লুপে ফেঁসে যায়। এরপর আমরা দেখতে পাই তারা সবাই যদি টাইম লুপে আটকে না যেত তাহলে স্বাভাবিকভাবেই তারা জীবনযাপন করত। এরপর দেখা যায় লিফট থেকে বাইরে বের হওয়ার পর সেখানে একটি কাপলকে নিয়ে অলিভার আবারও টাইম লুপে ফেঁসে যায়, অর্থাৎ এই কাপলের সঙ্গে ৩৫ বছর সে এখানেই কাটাবে। গল্পের শুরুতেই আমরা যে বৃদ্ধ মহিলাকে দেখেছিলাম সেটা এই মহিলাই ছিল, যে ৩৫ বছর ধরে এই টাইম লুপে আটকে যাবে এবং অলিভার মারা যাওয়ার আগে তার নিজের পরিচয় তার মনে পড়বে এবং বৃদ্ধ মহিলাটি টাইম লুপ থেকে বের হতে পারবে। কিন্তু বৃদ্ধ মহিলাটি যদি নিজের পরিচয় ভুলে যায়
সে আবারও টাইম লুপে আটকে যাবে। তো এই ছিল আজকের অদ্ভুত গল্প। টাইম লুপ কীভাবে, কোথা থেকে শুরু হয় আর কেনই বা শুরু হয়, এই বিষয়ে কোনো কিছুই আমাদের জানানো হয়নি। আর বাকি গল্পটা আপনাদের বোঝাতে আমি অলরেডি মেন্টাল হাসপাতালে ভর্তি হয়ে আসছি। যাই হোক, ভাইরে ভাই, এইটা গল্প না অন্য কিছু? বাকি আপনাদের মধ্যে কার কার মাথা ঘুরতেছে একটু কমেন্ট করে জানান তো দেখি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।